হ্যালো স্টুডেন্ট, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্রকে নিয়ে। তো চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত তো জানতে পারবোই আমরা ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইটা থেকে। তবে আজকের আমার ক্লাস থেকে তোমরা বিষয়বস্তু বা চ্যাপ্টার সম্পর্কে আরও ভালো করে কিন্তু কি বুঝতে পারবে। মূলত এখন যে ক্লাসটা আমরা করব, সেই ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, তড়িৎ ফ্লাক্স, ঘনকোণ এবং গাউসের উপপাদ্যকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে চলে আসব ক্ষেত্র ভেক্টর কি জিনিস। আমরা বেসিক্যালি জানি ক্ষেত্রফল একটা কি রাশি, স্কেলার রাশি। কিন্তু বিভিন্ন ফিজিক্স ফিনোমেনাতে ক্ষেত্রফলকে ভেক্টর রাশি হিসাবে কিন্তু কি গ্রহণ করা হয়েছে। কখন একটা ক্ষেত্রফল ভেক্টর রূপে পরিগণিত হবে, বা ভেক্টর মানেই আমরা জানি তার মান থাকবে এবং অভিমুখ থাকবে। তাহলে কি ক্ষেত্র ভেক্টর এর মান কোন দিকে, মান কোন কত হবে এবং অভিমুখ কত হবে আগে আমরা দেখে নেব, তাহলে আমরা ক্ষেত্র ভেক্টর বুঝতে পারবো। তাহলে ধরো এই একটা সারফেস, ওকে, এই সারফেসে একটা ক্ষুদ্র ক্ষেত্র নিলাম, এই একটা ক্ষুদ্র ক্ষেত্র নিলাম। এটা হচ্ছে সারফেসটা কি ক্ষুদ্র ক্ষেত্র। এই ছোট্ট ক্ষেত্রটাকে আমরা কত বলে ডিনোট করলাম, ডিএস বলে। তাহলে এর মান কত, ডিএস। তাহলে এই ক্ষেত্রফলটাই ক্ষেত্র ভেক্টর রূপে পরিগণিত হবে যদি এই ডিএস এর মাথায় ভেক্টর সাইন দিই, এবং তখন সেই ডিএস এর অভিমুখ কোন দিকে হবে, এই যে তল, ক্ষেত্রফলের যে তল তার সঙ্গে লম্ব দিকে, অর্থাৎ ডিএস ভেক্টর ইকুয়াল টু কত না, ডিএস এন ক্যাপ। তাহলে কোন ক্ষেত্র ভেক্টরের মান কি ক্ষেত্রফলের মানের সঙ্গে সমান, এবং অভিমুখটা সেই ক্ষেত্র ভেক্টর সেই ক্ষেত্রফল বা ক্ষেত্রের সঙ্গে সবসময় কি থাকবে, লম্বভাবে বা নর্মালি কিন্তু অবস্থান করবে। তাহলে ক্ষেত্রফলকে আমরা যখনই ভেক্টর রূপে আমরা বিবেচনা করছি, সঙ্গে সঙ্গে তার অভিমুখটা ওই ক্ষেত্রফল বা ওই তলের সঙ্গে আমরা কি করব না, লম্ব দিকে কিন্তু কি গণনা করব। এই রকম ভাবে যখন আমরা ক্ষেত্রফলকে বিভিন্ন ফিজিক্স ফিনোমেনাতে আমরা কনসিডার করব, তখন সেটাকে আমরা কি ক্ষেত্রফলকে স্কেলার রূপে না ভেবে ক্ষেত্রফলকে কি রূপে ভাববো, ভেক্টর রূপে ভাববো। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে স্যার ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে আর ওর অভিমুখ ধরে নিয়ে ক্ষেত্রফলকে জোর করে ভেক্টরে রূপান্তরিত করার পেছনে কি তাৎপর্য স্যার আছে? তাহলে তো এরকম অনেক স্কেলারকেই আমরা তার একটা দিককে সিলেক্ট করে দিয়ে তাকে আমরা ভেক্টর রূপে কল্পনা করতে পারি। অবশ্যই নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে, আর সেই তাৎপর্যকে বুঝতে গেলে আমাদের কি করতে হবে না, তড়িৎ ফ্লাক্সের ধারণা কিন্তু কি আসতে হবে। তড়িৎ ফ্লাক্স কি জিনিস আমরা আগে দেখব। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস বলছে, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। কি বলছে, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। শুধু বলরেখার সংখ্যা নয়, যে সমস্ত বলরেখা তলের সঙ্গে লম্বভাবে যাবে সেই রকম লম্বভাবে যাওয়া তড়িৎ বলরেখার সংখ্যাটাকেই সেই ক্ষেত্রের আমরা তড়িৎ ফ্লাক্স বলছি। কি বোঝা গেল? যেমন ধরো এটা একটা কিউ চার্জ, কিউ চার্জের মধ্যে এরকম একটা সারফেস, এটা একটা সারফেস, যে সারফেসটা কিউ চার্জকে ধরো ঢেকে রেখেছে। এবার কিউ চার্জ থেকে বিভিন্ন তড়িৎ বলরেখা বেরিয়েছে, এই 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 তড়িৎ বলরেখা বেরিয়েছে, বিভিন্ন ডাইরেকশনে তড়িৎ বলরেখা বেরিয়েছে, বিভিন্ন ডাইরেকশনে তড়িৎ বলরেখা বেরিয়েছে। তাহলে অনেক তড়িৎ বলরেখা বেরিয়েছে। ম্যাক্সওয়েল কি বলে গেছে, কতগুলো তড়িৎ বলরেখা বেরোতে পারে, কিউ বাই এপসাইলন সংখ্যক তড়িৎ বলরেখা বেরোতে পারে বলে গেছে। কিন্তু এখান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স আমাদের আপাতভাবে যা দেখছি তাতে কি মনে হচ্ছে, তড়িৎ ফ্লাক্স কারা,
না যে কটা তড়িৎ বলরেখা তলের সঙ্গে লম্বভাবে বেরিয়েছে, এই কতগুলো তড়িৎ বলরেখা তলের সঙ্গে লম্বভাবে বেরিয়েছে ভেবে দেখো। একমাত্র এই তড়িৎ বলরেখাটা মনে হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করেছে, বা এই তড়িৎ বলরেখা মনে হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করেছে, কিন্তু এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি নয়, এটা আবার 90 ডিগ্রি হয়েছে, এটা 90 ডিগ্রি হয়েছে, এটাও প্রায় 90 ডিগ্রি হয়েছে, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়নি, এটাও 90 ডিগ্রি নয়, 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 আবার এটা আবার 90 ডিগ্রি হয়েছে। তার মানে বোঝা গেল একটা, দুটো, তিনটে, চারটে বলরেখা তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে বেরিয়েছে বা লম্বভাবে বেরিয়েছে। তাহলে এখানে ফ্লাক্স কত? আপাতভাবে দেখে আমাদের মনে হচ্ছে, যা ছবি এঁকেছি সেই ছবি অনুযায়ী আপাতভাবে দেখে মনে হচ্ছে ফ্লাক্সের ভ্যালু কত? 4। কিন্তু তড়িৎ বলরেখা বেরিয়েছে কত? Q/ε। কি তাই তো? তাহলে যতগুলো তড়িৎ বলরেখা তলের সঙ্গে লম্বভাবে বেরোচ্ছে সেই সংখ্যাটাকেই, তড়িৎ বলরেখা সেই সংখ্যাটাকেই সেই সারফেসের সঙ্গে আমরা জড়িত তড়িৎ ফ্লাক্স কিন্তু কি বলছি। এবার দেখো ক্ষেত্র ভেক্টরের ধারণা কোথায় পেলাম। আচ্ছা বলো, ধরো এই একটা সারফেস আর এখানে একটা কিউ চার্জ আছে, ওকে? তাহলে এখানে একটা তড়িৎ, এর জন্য তড়িৎ বলরেখা, একটা তড়িৎ বলরেখা কনসিডার করলাম এটা। তো এই পয়েন্টে তড়িৎ বলরেখার মান হচ্ছে ই, ডাইরেকশন এদিকে, তাহলে এটা ই ভেক্টর। কারণ আমরা বলেছি তড়িৎ বলরেখা কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকটাই কি হবে? তড়িৎ ক্ষেত্র বললে অভিমুখ নির্দেশ করবে। তো এইখানে আমরা স্পর্শক টেনে দেখছি, ভ্যালুটা ডাইরেকশনটা এদিকে হচ্ছে, এবং এখানে তড়িৎ ক্ষেত্র বললে মানটা কত? ই। তাহলে এটা একটা ইলেকট্রিক ফিল্ড লাইন, তড়িৎ বলরেখা, যার মান কত? ই। মানে ক্ষেত্র ভেক্টরটার মান কত? ই, আর ডাইরেকশন এদিকে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে এই সারফেসটা, এখানে যদি একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করি, ধরো এখানে একটা ক্ষুদ্র সারফেস আমি কল্পনা করলাম, এই হচ্ছে একটা ক্ষুদ্র সারফেস। এই সারফেসটা কত বলো? ডিএস। তোমাকে যদি বলা হয়, এই ছবিটা দিয়ে বলা হয়, আচ্ছা এই ডিএস তলে ফ্লাক্স কত, তুমি কি বলবে? তুমি কোনো উত্তর দিতে পারবে? পারবে না। কেন? কারণ তুমি তো জানো যে তলের সঙ্গে যে কটা বলরেখা লম্বভাবে বেরিয়েছে সেটাই ফ্লাক্স, সেই সংখ্যাটাই ফ্লাক্স। কিন্তু বলো, এখানে তুমি ছবিতে দেখতে পাচ্ছ একটাই বলরেখা বেরিয়েছে, আবার সে আবার লম্বভাবে বেরোয়নি, এই অ্যাঙ্গেলটা কোনোভাবেই 90 ডিগ্রি নয়, এই তলটার সঙ্গে কখনোই 90 ডিগ্রি নয়। তাহলে এখানে ফ্লাক্সের ভ্যালু কত? 0। এটা আপাতভাবে আমাদের মনে হচ্ছে, কিন্তু তুমি ভেবে দেখো, যদি ধরো আমি এটাকে ক্ষেত্র ভেক্টর কল্পনা করি, তাহলে ক্ষেত্র ভেক্টর হলে এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে থাকবে? এই তলের সঙ্গে লম্বভাবে থাকবে। এটা কি ডিএস ভেক্টর হয়ে যাবে তখন? এই তলটার সঙ্গে লম্বভাবে থাকবে, কি তাই তো? তাহলে বলো, এটা যদি একটা যেহেতু একটা ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে ই এর তো এদিক বড় একটা কম্পোনেন্ট থাকবে, ই কস থিটা। তাহলে এই পয়েন্টে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা আমরা কত বলতে পারি? ই কস থিটা বলতে পারি। কারণ ই এর কম্পোনেন্ট যেহেতু ই কস থিটা, ই যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার কম্পোনেন্টটা ভাঙতেই পারি। তাহলে ই এর এদিক বরাবর কম্পোনেন্ট কত? ই কস থিটা। এই ই কস থিটাটা অবশ্যই তলের সঙ্গে কি লম্ব। তাহলে আমরা তো বলতেই পারি এই পয়েন্টে তড়িৎ ফ্লাক্স কত? ই কস থিটা, কি তাই তো? কিন্তু যদি আমি এদিক বরাবর এর কম্পোনেন্ট না ফেলতে পারতাম, ই কে যদি আমি এদিক বরাবর, ই এর যদি এদিক বরাবর কম্পোনেন্ট আমরা না ফেলতে পারতাম, তাহলে আপাতভাবে আমাদের কি মনে হতো? কোনো ফ্লাক্স নেই। কিন্তু এখন ই এর এদিক বরাবর কম্পোনেন্ট ফেলতে পারছি বলে আমাদের মনে হচ্ছে যে এর সঙ্গে লম্ব দিক বরাবর যে ফ্লাক্সটা আছে তার মান কত? ই কস থিটা, কারণ এটা লম্ব দিকে আছে। ভেবে দেখো, আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছিলাম, এটা যদি আমার এ ভেক্টর হয়, এ ভেক্টরের আমি এদিক বরাবর কম্পোনেন্ট এ কস থিটা তখনই ভাবতে পারি যদি এদিক বরাবর আমি একটা কি ভেক্টরকে কল্পনা করি, তবে তো এর এদিক বরাবর কম্পোনেন্ট পাবো। তাহলে এই ই এর লম্ব দিক বরাবর যদি আমরা একটা ভেক্টরকে কল্পনা করতে না পারতাম, তাহলে ই এর এদিক বরাবর আমরা কম্পোনেন্ট ফেলতে পারতাম না। তাহলে ই এর এদিক বরাবর আমরা কম্পোনেন্ট ফেলতে পাচ্ছি, মানে এই এরিয়ার সঙ্গে লম্ব দিক বরাবর একটা কম্পোনেন্ট ফেলতে পাচ্ছি তখনই যখন এদিক বরাবর একটা ভেক্টরকে কল্পনা করছি। কোন ভেক্টরকে কল্পনা করছি? যে ভেক্টরটাকে কল্পনা করছি সেই ভেক্টরটার নাম দিচ্ছি এরিয়া ভেক্টর।
কেন না ওটা ওই ভেক্টরটা এরিয়ার উপর কি লম্ব। তাহলে এই পয়েন্টে যদি ই কস থিটা যদি লম্ব হয় তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মোট কত ফ্লাক্স পাস করছে বলো? ই ইন্টু কত? ই কস থিটা ইন্টু কত ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স। ফ্লাক্সকে আমরা কি দিয়ে ফাই দিয়ে প্রকাশ করি, যেহেতু ডিএস ক্ষেত্রফল খুব অল্প ক্ষেত্রফল তাই ফ্লাক্সটাও কি অল্প হবে, তাহলে ডিফাই ইকুয়াল টু কত? ই কস থিটা ডিএস। তাহলে ফাই ইকুয়াল টু কত হবে না ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। কারণ আমরা জানি কি, আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? এ বি কস থিটা পেয়েছিলাম। তাহলে এখানে ই ডিএস কস থিটা মানেই ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমরা ফ্লাক্স পেয়ে গেলাম কত? ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে বুঝতে পারছো ফ্লাক্সকে ক্যালকুলেট করার জন্য আমাদের এরিয়াকে ভেক্টর হিসাবে ভাবতে আমরা কি বাধ্য হয়েছি, বা বলা উচিত ফ্লাক্স নির্ণয় করার জন্য এরিয়া ভেক্টর আমাদের কি করেছে? সাহায্য করেছে। তবেই আমরা কোনো ক্ষেত্রের লম্ব দিক বরাবর ফ্লাক্সকে আইডেন্টিফাই করতে পেরেছি। অর্থাৎ লম্ব দিক না হলে তো ফ্লাক্স কথাটারই কোনো তাৎপর্য থাকে না, নাহলে আমরা কিন্তু ফ্লাক্স কিন্তু কি আইডেন্টিফাই করতে পারতাম না। যদি এই দিক বরাবর আমি কম্পোনেন্ট না ফেলতে পারতাম তাহলে আপাতত কি মনে হতো? একটি বলটাকে বেরিয়েছে লম্বভাবে বেরিয়ে ফ্লাক্স 0 মনে হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু ফ্লাক্স কিন্তু ফাই ইকুয়াল টু হয়ে গেল কি ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এটি হয়ে গেল কি ফ্লাক্সের রাশিমালা। ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ডিএস ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স বেরোবে সেটা কি হয়ে যাবে না ই ডট ডিএস, আর মোট ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বেরোবে ইন্টিগ্রেশন কত? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ওকে, তাহলে আমরা ফ্লাক্স কি জিনিস বুঝলাম এবং তার সঙ্গে এরিয়া ভেক্টর কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা কি বুঝলাম। এবার আমরা চলে আসবো ফ্লাক্সের একক ও মাত্রা। বুঝতেই পারছো ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা কি লিখেছি? ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট কি ডিএস ভেক্টর। তাহলে ই এর ইউনিট এবং ডিএস এর ইউনিট দুটোকে গুণ করলেই আমরা কি পেয়ে যাব? ফ্লাক্সের ইউনিট পেয়ে যাব। দুটোর ডাইমেনশনকে গুণ করলে আমরা কি পেয়ে যাব? ফ্লাক্সের ডাইমেনশন পেয়ে যাব। তো আমাদের ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইতে এই ফ্লাক্সের ইউনিট এবং ডাইমেনশন বার করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। কিভাবে মেলাবে না ই এর ডাইমেনশন এবং এস এর ডাইমেনশন দুটোকে পাশাপাশি রাখবে, কারণ এদের যেহেতু গুণফল। ই এর ইউনিট এবং ডিএস এর ইউনিট দুটোকে কী করবো? মার্চ করব। তাহলে কী হবে? ফ্লাক্সের ইউনিট পেয়ে যাব। তাহলে ফ্লাক্সের ইউনিট এসআইতে আমরা কত পেয়েছি? নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1 বা ভোল্ট এম। ফ্লাক্সের মাত্রা কি? তড়িৎ ক্ষেত্রের মাত্রা ইন্টু কি ক্ষেত্রফলের মাত্রা। তড়িৎ ক্ষেত্রের মাত্রা আমরা আগেই পেয়েছিলাম এম এল টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, আর ক্ষেত্রফলের মাত্রা তো আমরা জানি এল স্কোয়ার, গুণ করলে কত হচ্ছে? এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার কত? -1। ওকে, তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সের একক ও মাত্রা আমরা কি পেয়ে গেলাম। এবার চলে আসবো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স এবং ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কি জিনিস। যে সমস্ত তড়িৎ ফ্লাক্স আউটওয়ার্ড বেরোবে, তড়িৎ বলরেখা সারফেস দিয়ে বেরোচ্ছে, যে সমস্ত তড়িৎ বলরেখা সারফেস দিয়ে লম্বভাবে বেরোচ্ছে, সেই সময়ে সেই ফ্লাক্সগুলোকে, সেই তড়িৎ বলরেখার সংখ্যাগুলোকে, লম্বভাবে নির্গত সেই রকম তড়িৎ বলরেখা সংখ্যাগুলোকে আমরা কি বলছি না পজিটিভ ফ্লাক্স। এই যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ধনাত্মক ধরা হয় যদি ই তড়িৎ ক্ষেত্র ই ওই তল থেকে বহির্মুখী হয়। কি বোঝা গেল? আর যদি কোনো ক্ষেত্রের ভেতর যদি তড়িৎ বলরেখা প্রবেশ করে, ধরো ভেতর একটা -q চার্জ রেখেছি, তাহলে কি হয়? তড়িৎ বলরেখা আসবে, তাহলে কি তড়িৎ বলরেখাগুলো কি সারফেসের মধ্যে কি অন্তর্মুখী, এবং সেই তড়িৎ বলরেখাগুলো তলের সঙ্গে যদি লম্বভাবে থাকে তাহলে সেই তড়িৎ বলরেখাগুলোকে আমরা কি বলছি না ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স বা কি নেগেটিভ ফ্লাক্স হয়েছে। তাহলে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স এবং ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স আমরা কি পেয়ে গেলাম। এবার চলে আসবো গাউসের সূত্রের বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা চলে আসব। গাউসের সূত্র ব্যবহার করে আমরা কি করব না বিভিন্ন তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন প্রবলেম আমরা কি করব? সমাধান করব। কিন্তু গাউসের সূত্র ব্যবহার করার আগে আমাদের জানতে হবে গাউসের সূত্রটা কি। তাহলে আমরা আগে চলে আসবো কোথায় না গাউসের সূত্রে চলে আসবো। গাউস সূত্র কি বলছে দেখো,
গাউসের উপপাদ্য বা গাউসের সূত্র বললে ভুল হবে, গাউসের উপপাদ্য বলা উচিত এটাকে অবশ্যই। গাউসের উপপাদ্য কি বলছে না, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাদানের 1/ε গুণ। দেখা একটা বদ্ধ তল, কত পরিমাণ আধান এনক্লোজড হয়ে আছে, প্লাস কিউ আধান এনক্লোজড হয়ে আছে, তাহলে এই ডিএস সারফেস দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে সেটা কত আমরা পেয়েছি, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে টোটাল এরিয়া দিয়ে কত পরিমাণ ফ্লাক্স বেরোবে, ফাই ইকুয়াল টু কি বলেছি, ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, আগে আমরা শিখেছি। গাউস বলছে যে এই ফ্লাক্সের ভ্যালুটা বা এই ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টরটা কার সঙ্গে সমান হয়ে যাবে, ওই বদ্ধতলটা যে আধানকে এনক্লোজ করে রেখেছে সেই আধান, আর এই আধানটা যে পরাবৈদ্যুতিক মাধ্যমে আছে তার তড়িৎভেদ্যতার ভাগফলের সঙ্গে কি সমান হয়ে যাবে। অর্থাৎ যে আধান আছে তড়িৎ আধানের 1/ε গুণ হয়ে যাবে। অর্থাৎ ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কত, Q/ε কিন্তু কি হয়ে যাবে। এটি কি না স্থির তড়িৎ ক্ষেত্রে গাউসের উপপাদ্য। তোমাদের কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, দেখো আমি এখানে কি লিখেছি, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু Q/ε, কিন্তু এখানে কিন্তু ইন্টিগ্রেশন সিম্বল দেওয়াটা কিন্তু উচিত হবে না। কেন উচিত হবে না, কিরমভাবে লেখাটা উচিত হবে, উচিত হবে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু Q/ε, এটা লেখা উচিত হবে। কেন লেখা উচিত হবে, কারণ গাউসের উপপাদ্য শুধুমাত্র ভ্যালিড কার জন্য না, আবদ্ধ তলের জন্য কিন্তু কি ভ্যালিড। তো যেখানে আমরা গাউসের উপপাদ্য ব্যবহার করব, যেখানে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করব বা বিভিন্ন অঙ্কে আমরা ইউজ করব গাউসের উপপাদ্য বা গাণিতিক রূপ আমরা যেখানে দেখাবো, সেখানে সবসময় ক্লোজ ইন্টিগ্রেশন কথাটা কিন্তু বলতে হবে। কিন্তু দেখো এখানে একটা সারফেস, আমরা এখানে গাউসের উপপাদ্য আমরা সারফেস নিয়ে কাজ করেছি, শুধুমাত্র ক্লোজ ইন্টিগ্রেশন কথাটা কিন্তু ইউজ করাটাও কিন্তু ঠিক হবে না। কি দেওয়া উচিত হবে, ক্লোজ ইন্টিগ্রেশন নিচে একটা এস সিম্বল দেওয়া কিন্তু কি উচিত হবে। কারণ কি, এটা কি সারফেস ইন্টিগ্রেশনকে কিন্তু কি বোঝাচ্ছে। আবার দেখো এই ফর্মটাকে আরো অন্যভাবে লেখা যায়, ফাই ইকুয়াল টু তোমরা এইভাবেও লিখতে পারো, এসটা না দিয়ে দুটো ইন্টিগ্রেশন সিম্বল দিতে পারো, দিয়ে এটাকে ক্লোজ বোঝানোর জন্য মধ্যখানে একটা গোল পাকাতে পারো, পাকিয়ে তোমরা ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু Q/ε কিন্তু কি লিখতে পারো। সেক্ষেত্রে কিন্তু আর এস দেওয়ার কিন্তু কি প্রয়োজন কিন্তু হবে না। তো এটা আমরা বিভিন্নভাবে লিখতে পারি। তো যেমনভাবেই যেভাবে লিখতে পারি তোমাদের পসিবল জিনিসগুলোকে আমি দেখালাম কোন কোনভাবে লিখতে পারি। তো যদি কোথাও দেখো আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে কোথাও যদি দেখো কোনো গাণিতিক রূপ আলোচনার ক্ষেত্রে যদি দেখো শুধু ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে, তোমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ধরে নেবে সেটা কিন্তু ক্লোজ সারফেস ইন্টিগ্রালকে বোঝাচ্ছে, এই সিম্বলটাকে বোঝাচ্ছে বা কিন্তু এই সিম্বলটাকে কিন্তু কি বোঝাচ্ছে। তোমরা কিন্তু কখনোই কিন্তু শুধু ইন্টিগ্রেশন সাইন দিয়ে কিন্তু কি লিখবে না। তাই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশনে আমরা যদি কোথাও শুধু ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করি, তোমরা কিন্তু সেক্ষেত্রে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন সিম্বল হয় এটাকে ইউজ করবে কিংবা এটাকে তোমরা কিন্তু কি ইউজ করবে। কি বোঝা গেল? তাহলে পদার্থবিদ্যা বিভাগের অন্যান্য টপিকের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিওর পাওয়ার ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে।